ডিয়ার স্টুডেন্টস, চলো আরো একবার সহজ ই স্টাডিতে তোমাদেরকে স্বাগত জানাই বাংলা ক্লাসে। আজকে তোমাদের সঙ্গে আমার 38 নম্বর ক্লাস। তো আমরা পরপর বেশ কয়েকটা ক্লাসে মডারেট প্রশ্ন আলোচনা করছি, ঠিক আছে? তো সেই সূত্রে আজকের ক্লাসটাও আমরা মডারেট প্রশ্ন আলোচনা করব এবং আগামীকালও আমরা এই ধরনের একটু শক্ত প্রশ্নগুলো একটু আলোচনা করে নেব, কারণ দেখো এত সংখ্যক পরীক্ষার্থী, আর আগে মূলত যে যে ডিস্ট্রিক্ট গুলোতে পরীক্ষা হতো পঞ্চায়েতের ক্ষেত্রে সেটা জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকতো। তো তোমরা বুঝতে পারছো এবারে কিন্তু আর সেটা থাকবে না। তো প্রশ্ন এতটাও সহজ আগের মতো নাও হতে পারে, বা প্রশ্নের প্যাটার্ন বাংলায় প্রশ্ন হলো কিন্তু হয়তো যে যে টপিকগুলো শুধুমাত্র করে গেলে সেগুলোর বাইরে থেকেও কোনো কিছু চলে এলো, তো সেটা যাতে তোমরা আনসার করে আসতে পারো সেই জন্য মডারেট প্রশ্ন করে যাওয়াটা উচিত। চলো আজকে আমরা যে ফার্স্ট কোয়েশ্চেনটা ডিসকাস করব সেটা হচ্ছে যে বলছে যে প্রাচ্য শব্দটিকে যদি আমরা বিশেষ্য করলে কি হবে। প্রাচ্য শব্দটিকে যদি আমরা বিশেষ্য করি তাহলে কি হবে। দেখো প্রাচ্য শব্দটিকে যদি আমরা বিশেষ্য পদে পরিবর্তন করি তাহলে সেক্ষেত্রে উত্তর হবে প্রাচী। প্রাচী, সেক্ষেত্রে উত্তর হবে প্রাচী, ঠিক আছে? তাহলে প্রাচ্য শব্দর বিশেষ্য করলে কেউ কিন্তু প্রাচ্যা করে এসো না, প্রাচ্যা কখনো হবে না, উত্তর হবে প্রাচী। নেক্সট, ব্যঞ্জন বর্ণের উচ্চারণ স্থান অনুযায়ী ট বর্গের বর্ণগুলোকে কি বলা হবে। আচ্ছা, এক্ষেত্রে তালব্য বর্ণ, আচ্ছা এক্ষেত্রে এটা হচ্ছে দন্ত বর্ণ হবে, ঠিক আছে? এক্ষেত্রে এখানে উত্তর হবে দন্ত বর্ণ। আচ্ছা, উত্তর নয়, এটা অপশনটা বিতে দন্ত বর্ণ হবে, যেহেতু এটা টাইপে ভুল আছে। নেক্সট, সি বলছে কণ্ঠবর্ণ এবং ডি হচ্ছে মূর্ধন্য বর্ণ, ঠিক আছে? তাহলে দেখো ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, তাই তো? আমরা বলি মূর্ধন্য, তাহলে বুঝতেই পারছি তাহলে ট বর্ণটা ইজিলি কি হয়ে যাবে, এটা হচ্ছে মূর্ধন্য বর্ণ হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলার আগে একটা বিশেষ তোমাদের জন্য ঘোষণা আছে যে তোমাদের যে ম্যাথসের ব্যাচ চলছে এই মুহূর্তে, তো কিছু কয়েকদিনের জন্য তোমাদেরকে একটা বিশেষ অফার দেওয়া হচ্ছে যে তোমরা এই ক্লাসটা মাত্র 499 পে করে 3 মান্থসের জন্য অ্যাডমিশন নিতে পারো। 3 মান্থসে তোমাদের বেসিক টু অ্যাডভান্স বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্স করিয়ে দেবেন জসিম স্যার। যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই 8348817027 এই নাম্বারে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য, যাদের মনে হচ্ছে যে হাতে আর কয়েকদিন মাত্র আছে, কিছুদিন মাত্র, তো শেষ মুহূর্তে ম্যাথস কিভাবে করব সেটা জানার জন্য অবশ্যই স্যারের সাথে কন্ট্যাক্ট করো। চলো নেক্সট, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নাম্বার 3, যখন বৃষ্টি নামলো তিমির নিবিড় রাতে, ঠিক আছে? এই বাক্যটিতে উদ্দেশ্য কোনটা? এই বাক্যটিতে উদ্দেশ্য কোনটা? কি বলছে না, যখন বৃষ্টি নামলো তিমির নিবিড় রাতে, তাহলে আমাকে বলেছে উদ্দেশ্যটা বের করতে, তাহলে আমি খুব সহজেই বলবো এক্ষেত্রে উদ্দেশ্য কি হবে না, কি নামছে, বৃষ্টি নামছে, তাহলে নামছে হলো বৃষ্টি, তাহলে এক্ষেত্রে আনসার হবে 3-এর এ, তাই তো? বৃষ্টি কি নামছে, তাহলে বৃষ্টি নামছে, তাহলে এক্ষেত্রে অবশ্যই আনসার হচ্ছে 3-এর এ। চলো নেক্সট, নেক্সট হচ্ছে যদি মরতে পারতাম তাহলে অমর হয়ে যেতাম। যদি মরতে পারতাম তাহলে অমর হয়ে যেতাম। এই যে পারতাম,
এটা কি ধরনের ক্রিয়াপদ? নাম ধাতুর ক্রিয়া? এটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া, নির্দেশক প্রকার ক্রিয়া, সংযোজক প্রকার ক্রিয়া, আর অনুজ্ঞা। দেখো নাম ধাতুর ক্রিয়া আমি যদিও তোমাদের এই অংশটা এখনো পর্যন্ত করাইনি, ক্রিয়াপদের এই জায়গাটা এর মধ্যে করিয়ে দেব। এটা খুব প্রশ্নটা কঠিন হলে হয়তো অনেক সময় আসে। সংযোজক প্রকার যেটা ক্রিয়া বলছে, সংযোজক প্রকার ক্রিয়া হচ্ছে অলওয়েজ কি হচ্ছে না, আমরা যেখানে দেখি যে ধাতুর সংমিশ্রণ ঘটছে, তাই তো? এক্ষেত্রে কি হয় না, ধাতুর সংমিশ্রণ ঘটছে সংযোজক প্রকার ক্রিয়াতে। তাহলে সংযোজক প্রকার ক্রিয়ায় যেটা হচ্ছে বা তোমার কি বলে সংযোগমূলক ক্রিয়াতে যেটা হচ্ছে সেটা হচ্ছে সেখানে ধাতুর মিশ্রণ ঘটছে, বিভিন্ন ধরনের ধাতুর মিশ্রণ ঘটলে আমরা তাকে সেটা সংযোজক ক্রিয়া বলে থাকি। যেমন ধরো এক্ষেত্রে আমি একটা সাপোজ তোমাদেরকে উদাহরণ দিতে পারি, যে যেখানে আমরা বলে থাকি যে দেখো এখানে বলেছে যদি মরতে পারতাম, ঠিক আছে? এই যে শব্দটা বলছে যদি মরতে পারতাম, অর্থাৎ যেটা দুটো বাক্যকে যুক্ত করে। এখানে আমরা বলতে পারি যে দুটো বাক্যকে অনেক সময় যুক্ত করে দেয়, সেটাকে বলা হয়। তাহলে এই উত্তরটা হবে যদি মরতে পারতাম তাহলে অমর হয়ে যেতাম। এই যে যদি দেখো যুক্ত করেছি, তো এটা হবে অলওয়েজ সংযোজক মূলক ক্রিয়া। তাহলে এখানে সি উত্তর হবে। আর এই চ্যাপ্টারটা তোমাদেরকে আমি ডিটেলে করাবো, এই চ্যাপ্টারটা তোমাদেরকে আমি ডিটেলে করাবো, না হলে কিন্তু তোমাদের পক্ষে বুঝতে খুব একটা সুবিধা হবে না। এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে ডিটেলে করাবো, তারপর তোমরা ডেফিনেটলি বুঝতে পেরে যাবে বলে আমার মনে হয়। চলো নেক্সট দেখো, সৈন্য, সংগ্রহ, সদানন্দ, সওদা, এগুলোকে আমরা অভিধানে কিভাবে খুঁজবো? অভিধান মানে কি? তার মানে এই যে শব্দগুলো এখানে দেওয়া আছে এটাকে আমরা ডিকশনারি ওয়েতে কিভাবে সাজাবো, ঠিক আছে? এটাই বলতে চেয়েছি। এই অভিধান মিন্স এটাকে ডিকশনারি ওয়েতে কিভাবে সাজাবো। তো কিভাবে এটাকে আমরা সাজাবো? সবগুলোতে স আছে, খুব ভালো কথা। তারপরে দেখো অলওয়েজ ও হবে। আচ্ছা, ডিকশনারি ওয়াইজ প্রথমে তাহলে ও আসার কথা, ওকে, ও এলো। তারপরে হচ্ছে দেখো এখানে বলেছে সওদা, ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা হচ্ছে যে দেখো সওদা প্রথমটা। আচ্ছা, তারপরে দেখো দন্তের স এর পর বলছে 1900 সংগ্রহ, তারপর বলছে সদানন্দ। ক্রমবিন্যাসটা কিভাবে হবে? সংগ্রহ, তারপর হচ্ছে সদানন্দ, দেন হচ্ছে তোমার সৈন্য। তাহলে এক্ষেত্রে দেখো একদমই ঠিক, যে যখন আমরা খুঁজবো কিভাবে খুঁজবো, সওদাটা খুঁজবো, তারপর সংগ্রহ খুঁজবো, তারপরে হচ্ছে তোমার সদানন্দ খুঁজবো, এবং লাস্টে দেখো সৈন্যটা খুঁজবো, ঠিক আছে? নেক্সট, তোমার চলে যাওয়াটা আমার ভালো লাগেনি। এখানে তোমার চলে যাওয়াটা, এটা আমার ভালো লাগেনি। দেখো এটা অনেকগুলো পদ একসঙ্গে ব্যবহার করা হয়েছে। আমি যখন তোমাদের পদ পড়িয়েছিলাম, যেখানে বাক্যাশ্রয়ী বিশেষণ বলে একটা অংশ পড়িয়েছিলাম, মনে আছে? একটা বাক্যকে কেন্দ্র করে গড়ে উঠছে, যদি ওই বাক্য বা ওই পদগুলো না থাকতো, অর্থাৎ একাধিক পদ যদি না থাকে, তাহলে ওই বাক্যটার কোনো অর্থই থাকবে না, মনে আছে? তাহলে এখানে তো ক্রিয়া বিশেষণ হবে না। দ্বিতীয় বলেছে ক্রিয়া কোনো মতেই সম্ভব নয়, তাহলে ক্রিয়া বিশেষণ হলো না। আচ্ছা, ক্রিয়াপদটাও হলো না, বিশেষ্য হলো না। তাহলে এখানে হবে উদ্দেশ্যের প্রসারক, যেটা উদ্দেশ্য যাকে কেন্দ্র করে ঘটনাটা ঘটছে
সেটাকেই তার প্রসারণ ঘটানো হয়েছে, ঠিক আছে? তাই জন্য এটা উদ্দেশ্যের প্রসারক হবে। তোমার চলে যাওয়াটা আমার ভালো লাগেনি, আমার কি ভালো লাগেনি, তোমার চলে যাওয়াটা, একাধিক পদ রয়েছে এখানে। ভাষা আর বাস্তবের মধ্যে কোন সম্পর্কটি ঠিক? এই প্রশ্নগুলো দেখো তুলনামূলক একটু কঠিন, ঠিক আছে? আজকের প্রশ্নগুলো তুলনামূলক একটু কঠিন, তাই প্লিজ সকলে একটু মনোযোগ দিও। ভাষা এবং বাস্তবের মধ্যে কোন সম্পর্কটি ঠিক? বাস্তব ভাষাকে প্রভাবিত করে, হ্যাঁ একদমই তাই। দুয়ের মধ্যে সম্পর্ক নেই এই কথাটা আমরা বলতে পারি না। ভাষা বাস্তবকে প্রসারিত করে এটাও আমরা বলতে পারি না। ভাষা বাস্তবকে কি করে প্রভাবিত করবে, ঠিক আছে? এই দুইয়ের মধ্যে সম্পর্ক উভয়মুখী না। বাস্তব বাস্তব অনুযায়ী ভাষাটার বদল হয়, ঠিক আছে? সেটাকে আমরা ব্যবহার করি। তাহলে বি হলো উত্তর, 7 বি হচ্ছে আনসার। আচ্ছা, তোমাদের ক্লাস নেওয়ার আগে আমি প্রত্যেক দিন দেখি যে তোমরা কে কিভাবে আনসার করেছো, যদি কখনো ক্লাসে না থাকতে পারি। তো এক্ষেত্রে বলবো যে অদিতি, প্রবাবলি অদিতি, ঠিক আছে? আগের দিন একটা প্রশ্ন ছিল নাম্বার 13, পিনায়ন আর খিনায়ন। হ্যাঁ একদমই ঠিক বলেছো তুমি, যেটা হচ্ছে অল্প প্রাণ থেকে মহাপ্রাণে গেছে যখন, সেটাকে আমরা বলছি পিনায়ন। ওই উত্তরটা পিনায়ন হবে, ঠিক আছে? অদিতি ওখানে ঠিকই বলেছে, থ্যাংক ইউ অদিতি। তোমার কি বলে, কোনো কারণে উত্তরটা মিস্টেক হয়ে গেছে এবং ওটা ক্ষীণায়ন বলে ফেলেছিলাম আমি। আচ্ছা, তাহলে অল্প প্রাণ থেকে মহাপ্রাণ বর্ণ যখন গেছে সেটা হচ্ছে পিনায়ন, আর মহাপ্রাণ থেকে যখন অল্প প্রাণ বর্ণে কনভার্ট হচ্ছে সেটা হচ্ছে ক্ষীণায়ন। এগুলো তোমাদেরকে তবু আমি ডিটেল ক্লাসে করিয়ে দেবো আরো একবার করে, ঠিক আছে? তোমরা ওটা কারেকশন করে নিও উত্তরটা, যেটা হবে উত্তর পিনায়ন। ওকে, আমি বলে দিলাম। নেক্সট চলো। নেক্সট, নিচের কোনটি অর্ধ সংবৃত স্বরধ্বনির উদাহরণ? নিচের কোনটি, এই উত্তরটা তো তোমরা দেবে কারণ এটা আমি তোমাদেরকে অলরেডি করিয়ে দিয়েছি। এই উত্তরটা তোমাদেরকে আমি অলরেডি করিয়ে দিয়েছি, যেটা হচ্ছে কি হবে উত্তর? এক্ষেত্রে উত্তর হবে 8-এর কি হবে বলো? তোমরাই বলো যে উত্তরটা কি হবে। অর্ধ সংবৃত কোনটা হবে? কোন বর্ণগুলো অর্ধ সংবৃত বর্ণ বলে তোমাদের মনে হয়, বা ক্লাসে আমি করিয়েছিলাম, বলো মনে করে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে অর্ধ সংবৃত। বলো, অর্ধ সংবৃত ছিল এ, মনে পড়ছে? এ হচ্ছে উত্তর, তাহলে 8-এর হচ্ছে এ। নেক্সট, নিম্নলিখিত সমার্থক শব্দগুচ্ছর মধ্যে কোনটি অশুদ্ধ? কোনটা অশুদ্ধ? 9-এরটা দেখো, নিম্নলিখিত শব্দগুচ্ছের মধ্যে কোনটা অশুদ্ধ? দেখো এখানে শব্দগুলোর অর্থ বলি, যেটা হচ্ছে প্রথম থেকে বলছি, দেখো অধম্য, এই যে শব্দটা দেওয়া আছে এটা কিন্তু অধর্ম নয়, ঠিক আছে? শব্দটা কিন্তু অধম্য, ওকে, অধম্য। তাহলে এই জায়গায় কিন্তু তোমরা এগুলো কিন্তু ঠিক করে নেবে। এখানে যে অধম্য শব্দটা দেওয়া হয়েছে, অধম্য, আর একটা হচ্ছে তমনাশ, ঠিক আছে? অধম্য আর একটা হচ্ছে তমনাশ। মূলত তমনাশ শব্দটা থেকে তমনাশ যে শব্দটা দিয়েছে এখানে, সেটার উত্তর হচ্ছে তোমার মূলত অন্ধকার অর্থে বোঝানো হয়, তাই তো? তমনাশ শব্দটা অন্ধকার অর্থে বোঝানো হয়।
তমোনাশ এই শব্দটা অন্ধকার অর্থে বোঝানো হয়। তাহলে এক্ষেত্রে কি হবে, এখানে এই শব্দের অর্থ হচ্ছে যে কিন্তু তমোনাশ শব্দটা এখানে ব্যবহার করা হবে যে অন্ধকারকে দূর করে, অর্থাৎ যে অন্ধকারে নাশ করে, যে বিজয়ী, তাই তো। আচ্ছা, আর এক্ষেত্রে আরেকটা হচ্ছে যেটা হলো দেখো, যেটা বলছে যে উদধি, এই যে উদধি শব্দটা বলেছে, উদধি শব্দের অর্থ কি, এটা হলো সমুদ্র, ঠিক আছে। আর দেখো পরেরটা বলছে যে পুষণ, এই পুষণ হচ্ছে সূর্য। পুষণ শব্দের অর্থ হলো সূর্য অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে। প্রাচীনকালে ঋগ বৈদিক যুগে একজন দেবতাও ছিলেন এই নামে। মূলত পুষণ হচ্ছে, পুষণ শব্দের অর্থ হচ্ছে সূর্য। তাই জন্য দেখো আমি এখানে বলবো যে তমোনাশ যে অন্ধকারকে দূর করে, উদধি একটা আলাদা শব্দ, পুষণ একটা আলাদা শব্দ, এই যে এতগুলো আলাদা আলাদা শব্দ বেরোচ্ছে, তাই জন্য আমরা বলবো যে প্রথমেরটাই ভুল আছে। কারণ বাকিগুলো এই যে দিবাকর, বিভা বসু, তরণী সব সূর্য। এই দেখো মরুত, অনিল, সমীর এগুলো বাতাস অর্থে ব্যবহার করা হয়। রাজি, তুরগ, তুরঙ্গম এই যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো সব একই অর্থে ব্যবহার করা হয়েছে, তাই তাই তো। তাহলে এখানে, তাহলে প্রথম উত্তরটা হবে এখানে তুরগ শব্দটা কি অর্থে ব্যবহার করা হয়েছে, তুরগ শব্দটা হচ্ছে তোমার ঘোড়া অর্থে, এই যে রাজি এগুলো হচ্ছে সব ঘোড়া অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে এক্ষেত্রে এটা ঘোড়া অর্থে ব্যবহার হয়েছে, এটা হচ্ছে বাতাস অর্থে ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে তোমার সূর্য অর্থে ব্যবহার করা হয়েছে। আবার এখানে সব কটা শব্দের অর্থ আলাদা আলাদা, একমাত্র প্রথমটায়, তাই জন্য উত্তর হবে 9 এ। তাহলে ফার্স্ট আনসারটা হচ্ছে কি হবে, 9 এ, 9টা হচ্ছে এ। নেক্সট, নিচের কোন বাক্যটিতে গঠনগত ভুল আছে, কিভাবে আছে, বাবা ঘরে ফিরলেন, আকণ্ঠ পর্যন্ত, এই দেখো আকণ্ঠ, আকণ্ঠ মানে কি, কণ্ঠ পর্যন্ত, ঠিক আছে। এখানে তাহলে আর পর্যন্ত শব্দটা আমরা দেব না, তাহলে দ্বিতীয় শব্দটাতে ভুল আছে, আকণ্ঠ পর্যন্ত এই যে শব্দটা আছে 10এরটা, ওটাতে ভুল আছে, 10এরটা ভুল আছে, কারেকশন করবে, 10এরটা বি উত্তর হবে। আকণ্ঠ মানেই কণ্ঠ পর্যন্ত, এটা ভেবে নিতে হবে, গলা পর্যন্ত, অনেকে বলে না একদম গলা পর্যন্ত খেয়ে ফেলেছিস, সেটাই হাঁসফাঁস অবস্থা। এখানে আর পর্যন্ত জায়গাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা ভুল। তাই জন্য এখানে তো বলেছে গঠনগত ভুল, কোন বাক্যটাতে ভুল আছে সেটাই আমরা খুঁজে বের করলাম, সেটা হচ্ছে 10এর বি। নেক্সট, ছেদ জ্যোতি চিহ্নগুলোর মধ্যে বহুল ব্যবহৃত এই চিহ্নটিকে আমরা বাংলায় বলি, কি বলি এটাকে, এই যে ড্যাশ যেটাকে আমরা বলি, এটাকে কি বলি, এটাকে আমরা বলি বিবৃতি চিহ্ন, এটাকে আমরা বলি বিবৃতি চিহ্ন, ঠিক আছে। সি 11 হচ্ছে সি, বিবৃতি চিহ্ন। নেক্সট, 12, বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা স্বরবর্ণের থেকে কি, স্বরধ্বনির সংখ্যা, মৌলিক স্বরধ্বনিগুলো কি কি ছিল, স্বরধ্বনির সংখ্যা স্বরবর্ণের থেকে কি হবে, কম হবে, স্বরবর্ণের থেকে কম, তাই তো। মৌলিক স্বরধ্বনি আর যৌগিক স্বরধ্বনি, তাহলে স্বরবর্ণের থেকে অলওয়েজ কম হবে। ওকে, চলো নেক্সট, নিচের কোনটি শুদ্ধ, আচ্ছা, নভস্থল, ব্রিং, ব্রিন, দেখো এখানে কি হবে বলো তো, কোনটি শুদ্ধ বলেছে, তাই তো 13এরটা। আচ্ছা, এখানে হিসেব মতো হিংস যুক্ত অহিংসা, আচ্ছা, হিংস যুক্ত অহিংসা, হিংসাকে আমি সন্ধি বিচ্ছেদ যদি করি তাহলে কি হবে, যদি আমরা এটাকে হিংসাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে, এটা যদি হয় তাহলে কি ঠিক হলো, হিংসার সন্ধি বিচ্ছেদ, হিন যুক্ত তো হিংস, ঠিক আছে।
এক্ষেত্রে হবে উত্তর যেটা হিংসার ক্ষেত্রে দেখো উনেশ্বর আছে, সব ক্ষেত্রে কিন্তু অনেক সময় এটা হয় না। হিংসার ক্ষেত্রে অলওয়েজ যেটা হবে হিনযুক্ত সা, এটা একদমই ঠিক। এক্ষেত্রে হিনযুক্ত সা হবে উত্তরগুলো, ঠিক আছে। এক্ষেত্রে এটাকে প্রত্যয়জাত শব্দ হিসেবে বলেছে। এই তিনটেই ভুল আছে, এটা এক্ষেত্রে এটাই হবে, এটা প্রত্যয় হিসেবে করা হয়েছে, ঠিক আছে, প্রপার সন্ধি করা হয়নি। প্রপার যদি আমি সন্ধি করি তাহলে এটা হবে তোমার হিনযুক্ত সা, বাট এইটাকে দেখানো হয়েছে প্রত্যয় হিসেবে। কোনটি শুদ্ধ? ডি এরটাই শুদ্ধ হবে, কারণ এটাতে ভুল আছে, বৃঞ্জিত হবে বৃন, নয়ের নিচে একটা হসন্ত হবে, এই কারণে সি একটা ভুল আছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে 13D। এক্ষেত্রে উত্তর হলো 13D। আর আগের সেটের 13 এর কোয়েশ্চেনটা অবশ্যই পিনায়ন হবে, ওটা একটু কারেকশন করে নিও, ঠিক আছে। এবার শেখাবো দুঃসাহসিক। বারবার দেখো একটা জিনিস বলি, যখন কোনো অযোগবাহ বর্ণ মানে উনেশ্বর, খণ্ডেত্ব, বিসর্গ, চন্দ্রবিন্দু, চাঁদ এগুলো যখন বসবে, এই জাতীয় বর্ণ কোনোদিন একা বসে না, তাই তো। বারবার বলি এগুলো কোনো স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের সাহায্য নিয়ে বসে। তাহলে আমরা যখন এটাকে বর্ণ বিশ্লেষণ করব, তো অবশ্যই কি করব, কোনো স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণকে তোমার কি বলে পাশে নিয়েই করব। তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে? দেখো, যেটা হবে এক্ষেত্রে উত্তর সেটা হচ্ছে যে, তাহলে এক্ষেত্রে সব থেকে পারফেক্ট উত্তর, অনেকে কি করে আজকাল এই যে এই বর্ণগুলোকে আলাদা আলাদা বসিয়ে দেয়, এটা কিন্তু কখনোই ঠিক নয়, হ্যাঁ, এই ধরনের প্রসেসটা কাটা। তাহলে এক্ষেত্রে যেটা পারফেক্ট আনসার হবে সেটা হচ্ছে দয়ের সঙ্গে বিসর্গ যুক্ত হয়েছে, আচ্ছা, তারপরে হচ্ছে হর্ষৌ, দুঃসাহসী, দু, দেখেছো ব্যঞ্জন বর্ণের সাথে বসে গেছে। তারপর স্বরবর্ণটা যেটা হর্ষৌ আছে, সাহসিক, দন্তের স, তারপর হচ্ছে আ, সা হো, দুঃসাহ, তাই তো। সা হ, হ থেকে অ হলো, শিক দন্তের স হর্ষই, আর কয়ে দেখো এখানে, আচ্ছা, হসন্ত আছে, কিন্তু এক্ষেত্রে লাস্টে কিন্তু অ বসবে। যদি এখানে অ বসতো কিন্তু এটা হলো তবেই পারফেক্ট, কিন্তু এক্ষেত্রে উত্তর ডি হবে, ঠিক আছে। আর এখানে যদি এই কটা থাকতো তাহলে এখানে হসন্তটাতেই লাস্ট হয়ে যেত, কিন্তু যেহেতু এখানে কয়ের নিচে কোনো হসন্ত নেই, তাই জন্য এখানে একটা অ বসালাম, এটাই হচ্ছে একদম রাইট আনসার হবে। একটা জিনিস খেয়াল রেখে দাও, যেহেতু তোমাদের অপশানে দেয়নি, তাই তোমাদেরকে কিছু করার দরকার নেই। সেক্ষেত্রে তোমরা এই অটা ব্যবহার করবে না, সেক্ষেত্রে তোমরা এই অটা ব্যবহার করবে না, তোমরা এখানে ডি আনসার করে আসবে। আর এবার তোমরা প্রশ্ন করতে পারো, কেন ম্যাম তাহলে হর্ষৌ এর সঙ্গে বিসর্গটা বসলো না? ঠিক আছে, এই যে বিসর্গটা এখানে যেহেতু প্রথমেই দ আছে, তাই জন্য যে বর্ণটা প্রথম থাকবে তার সঙ্গেই আগে বসে যাবে, তার সঙ্গেই আগে বসে যাবে। অনেকে স্বরবর্ণের সঙ্গেও বসায়, কিন্তু এক্ষেত্রে সেটা কারেক্ট নয়। ডি হচ্ছে উত্তর। নেক্সট 15, আপনি যদি বলেন তবে কাজটা করব, এটা কি ধরনের পদ? আপনি যদি বলেন তাহলেই কাজটা করব, তাহলে এখানে প্রশ্ন করতে পারো যে এটা কি ধরনের পদ। এখানে উত্তর হবে কারণ বলেছে, তাই না? যদি বলেন তবেই কাজটা করব, একটা কারণে কাজটা করব, তাহলে এটা হবে হেতুবাচক। তাহলে এক্ষেত্রে উত্তরটা হচ্ছে হেতুবাচক অব্যয়। এক্ষেত্রে উত্তরটা হচ্ছে, আচ্ছা, এক্ষেত্রে উত্তরটা হলো হেতুবাচক অব্যয়। 15 এরটা হচ্ছে ডি। আচ্ছা, হাত, হাত হচ্ছে কি জাতীয় শব্দ? হাত হচ্ছে হস্ত থেকে হাত, হাত হচ্ছে তদ্ভব শব্দ, এটা যেন মনে থাকে, হ্যাঁ, হাত হচ্ছে তদ্ভব শব্দ, এটা সরাসরি সংস্কৃত থেকে আসেনি, এই শব্দটা হস্ত থেকে এসেছে হাত হয়ে, তাই জন্য হস্তটা তৎসম হতো, আর হাতটা হচ্ছে তোমার তদ্ভব। কেমন? উত্তর হবে তদ্ভব।
দেখো নেক্সট দিন তোমাদেরকে দুটো আমি হোমওয়ার্ক দিয়েছি, একটা হরিদস্য এবং হরিতাস্য, এই শব্দ দুটোর অর্থ কি কি হবে। মরকত মণি অথবা সূর্য, সূর্য বা জীবাশ্ম, মণি অথবা শ্বেতবর্ণ, আর সূর্য বা মরকত মণি, এই চারটের মধ্যে যেটা অর্থ হবে সেটা আমাকে জানাবে। আর লজ্জা নারীর ভূষণ, এটা কি জাতীয় বিশেষ্য, সংজ্ঞাবাচক, শ্রেণীবাচক, সমষ্টিবাচক নাকি ভাববাচক, এটা কি জাতীয় বিশেষ্য পদ হবে অবশ্যই সেটা জানাবে। এগুলো তোমাদের করার মধ্যেই আমি দিচ্ছি, প্র্যাকটিস করতে থাকো। আজ আমাদের ক্লাস এই পর্যন্ত, তোমরা সকলে খুব ভালো থাকো। নেক্সট দিন আমরা আবার আরেকটা ক্লাসে আমরা ডিটেল আরো বেশ কিছু প্রশ্ন, এরকম মডারেট জাতীয় প্রশ্ন আলোচনা করব। ওকে, আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই তোমাদের ইউটিউবে যে নিচে যে ডেসক্রিপশন বক্স যাচ্ছে সেখানে টেলিগ্রামের লিংক আছে, আরো প্রশ্ন পেতে এবং ক্লাসের ডিটেলস গুলো জানতে সেই টেলিগ্রাম লিংকে যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ, গুড নাইট।